আসসালামু আলাইকুম। গত এশিয়া কাপের আগে পাকিস্তান দলটা যখন বাংলাদেশে ট্যুর করেছিল তখন সেই দলের শাহিন শাহ আফ্রিদি ছিলেন না। বাংলাদেশ সিরিজটা জয়লাভ করেছিল। তবে এশিয়া কাপের মঞ্চে এক শাহিন শাহ আফ্রিদি পুরো দৃশ্যপটের পরিবর্তন করে দিয়েছিলেন। তার পেসের কাছে বাংলাদেশের ব্যাটাররা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিলেন। দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে বড় টুর্নামেন্টের পার্থক্যের জায়গাটা এইখানে যে বড় টুর্নামেন্টে আপনাকে একদম বেস্ট পসিবল লাইন আপের বিরুদ্ধে খেলতে হয়। ৫টা বোলিং অপশনের ৫টাই আপনাকে টাফ টাইম দেয়। দ্বিপাক্ষিক সিরিজের মতো আপনি ব্রিদিং স্পেসটা পান না। আরও কিছু এক্সাম্পল আপনাকে দেই। অস্ট্রেলিয়ার যে দলটা বাংলাদেশের ট্যুর করে গিয়েছিল এবং সেই দলটার কাছে পরবর্তী সময়ে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নাস্তানাবুদ হয়ে হেরেছিল, একটা সিম্পল এক্সাম্পল দিই। সেই সিরিজটাতে কোনো ম্যাচেই অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকে ৫ জনের ৫ জনই আলটিমেটলি একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করার মতো বোলার ছিলেন না। আপনি যদি লাস্ট ম্যাচের স্কোর কার্ডটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে সেখানে খেয়াল করে দেখবেন ওপরের দিক থেকে স্টার্ক, হ্যাজেলউড বা কামিন্স তারা কেউই নাই। গ্লেন ম্যাক্সওয়েলও সেই জায়গাটায় নাই। ইভেন শুরুর দিকের ম্যাচগুলোতে স্টার্ক আর হ্যাজেলউড খেলছেন ঠিকই, কিন্তু তাদেরকে কমপ্লিমেন্ট করার মতো প্যাট কামিন্স কিংবা গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু সেই জায়গাটায় নাই। সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ খেলতে গেছে তখন তাদেরকে যে লাইন আপটা ফেস করতে হয়েছে, স্টার্ক ছিলেন, কামিন্স ছিলেন, হ্যাজেলউড ছিলেন, ম্যাক্সওয়েল ছিলেন, অ্যাডাম জ্যাম্পা ছিলেন। সো এটাই আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর যে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আপনি যখন খেলবেন ওই বড় জোর 2টা থাকবে, 3টা থাকবে, আপনি ব্রিদিং স্পেস পাবেন। কিন্তু যে সময়টাতে আপনি বড় মঞ্চে খেলবেন তখন 5টার 5টাই একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করার মতো বোলার থাকবে। এখন বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজে যে অ্যাডভান্টেজটা বাংলাদেশ পায় সেটা হচ্ছে বাংলাদেশ সবসময় তাদের বেস্ট 11 নিয়ে খেলে, কিন্তু অপোনেন্ট যারা আসে বাংলাদেশে খেলতে তারা একটা ব্রিদিং স্পেস রাখে। হয়তোবা 5টা বোলারের মধ্যে 2টা বোলার থাকে একদম মানে সুপারস্টার বোলার, কিংবা 2টা বোলার টাফ টাইম দেওয়ার মতো, সর্বোচ্চ 3টা, বাকি 2টার একটা ব্রিদিং স্পেস বাংলাদেশের ব্যাটসম্যানরা পেয়ে যায় এবং সেই অনুযায়ী ওইভাবে পারফর্ম করতে পারে। ইভেন নিউজিল্যান্ডের যে দলটা বাংলাদেশে খেলে গিয়েছিল আপনি একটু চিন্তা করে দেখেন 2021 সালে, ওই দলটা তো আলটিমেটলি তারা করেছে কেন, ওই দলটা তারা খেলে গিয়েছিল 2023 বিশ্বকাপ এবং সেই সঙ্গে 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ওই প্লেয়ারদেরকে গ্রুম আপ করতে তারা চেয়েছে। তারা যেই লেভেলের চিন্তা করে ওই লেভেলের চিন্তার ধারের কাছে আসলে আমরাও নাই। এখন এই যে আমরা একটা কথা বলি না যে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ ভালো খেলে কিন্তু বড় টুর্নামেন্টে পারে না, এটার পেছনে এটা একটা অন্যতম বড় কারণ। আমি একদম চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিলাম। এবারে প্লেয়ার্স গ্রুম আপ প্রসিডিউরের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র 2023 বিশ্বকাপে তার ক্যারিয়ারে একটা ব্রেক থ্রু তিনি পেয়েছিলেন, তাই না? সেটা আমরা সবাই জানি যে চমৎকার পারফরমেন্স তিনি করেছেন। তবে এই 2023 বিশ্বকাপের জন্য রবীন্দ্রকে তৈরি করার প্রক্রিয়াটা নিউজিল্যান্ড শুরু করেছিল 2018 সালে। কিভাবে শুরু করেছিল জানেন? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পরে রাচিন রবীন্দ্রের মধ্যে যখন অল ফরম্যাট প্লেয়ারের একটা সম্ভাবনা তারা দেখতে পেয়েছে তখন থেকেই তারা তাকে এ টিমের জন্য প্রিপেয়ার করেছে। এবং 2019 সালে নিউজিল্যান্ডের এ দলটা যখন পাকিস্তান ট্যুর করেছে ইমিডিয়েটলি সে দলটার সঙ্গে রাচিন রবীন্দ্রকে তারা পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়ে দিয়েছে? কারণ তাদের মাথায় ছিল 2023 বিশ্বকাপটা কিন্তু সিমিলার একটা কন্ডিশনে হবে, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটা সিমিলার একটা কন্ডিশন হবে। সো এই সময়টাতে ইভেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। সো এই কথা চিন্তা করে পাকিস্তানের এগেইনস্টে যখন তারা এ টিমের ট্যুরটা প্ল্যান করেছে রাচিন রবীন্দ্রকে তখনই তারা সেখানে পাঠিয়েছে। আফটার দ্যাট 2021 সালে তো তারা আলটিমেটলি মেইন টিমে ডেবিউ করে দিয়েছে। তারা কিন্তু ওইটা চিন্তা করে নাই যে সিরিজটা আমরা হারতে পারি বাংলাদেশের এগেইনস্টে। দে জাস্ট ডিড নট কেয়ার। তারা যেটা চিন্তা করেছে আমার এই পার্টিকুলার প্লেয়ারটাকে গ্রুম আপ করতে হবে। সো ন্যাশনাল টিমে তাকে আমরা আগে এ টিমে করিয়েছি 2019 সালে, 4 বছর আমরা এ টিমে তাকে কাজ করানোর পরে 2021 সালে তাকে আমরা ন্যাশনাল টিমে ডেবিউ করাচ্ছি এমন একটা সিরিজে যেখানে অ্যাওয়ে কন্ডিশনে ওই কন্ডিশনে পরবর্তী সময়ে তিনি সাকসেসফুল হতে পারবেন বা তার মেইন কাজটা হবে। ইভেন আপনি যদি ফিন অ্যালেনের কথা চিন্তা করেন, ফিন অ্যালেনও কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সেম ব্যাচ উইথ রাচিন রবীন্দ্র। ফিন অ্যালেনকে বাংলাদেশের এগেইনস্টে 2021 সালে তারা মেইন টিমে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের এগেইনস্টে খেলার জন্য। কেন জানেন? 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটা এশিয়ার মাটিতে, এই কন্ডিশনটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য। সো দিজ আর দ্য প্ল্যানস। এই প্ল্যানগুলোই কিন্তু বড় টিমগুলো করে একটা প্লেয়ারকে তৈরি করার জন্য। জেকব বেথেলের কথা যদি আমরা বলি, জেকব বেথেল সর্বপ্রথম ফিচার্ড হয়েছে কোথায় জানেন? 2024 সালে যখন ইংল্যান্ড লায়ন্স দলটা মানে ইংল্যান্ড এ টিমটা ইন্ডিয়া ট্যুর করেছে না, প্রথম জেকব বেথেলকে তখন তারা সেই দলটাতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটি ইন্ডিয়ার মাটিতে এই কন্ডিশনটা সম্পর্কে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য। সো দিজ আর দ্য থিংস যেই বিষয়টা আমরা মাথায়ও আনতে পারি না। এবারে আপনি একটু চিন্তা করে দেখেন, তানজিদ তামিমের যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়েছে, কেন ডেবিউ হয়েছে? তানজিদ তামিমের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়েছে তামিম ইকবাল না থাকার কারণে। আমরা কিন্তু এরকম কোনো পরিকল্পনা করে তানজিদ তামিমকে ডেবিউ করাই নাই। তানজিদ তামিমকে ডেবিউ করানোর আগে আমরা কিন্তু তানজিদ তামিমকে এ টিমে কোনো ফিচার করাই নাই। আমাদের তো এ টিমের খেলাই ছিল না, ফিচার করাবো কোথায়? বিষয়টা তো এরকম না যে ধরেন
তানজিদ তামিমকে আমি চিন্তা করলাম যে আমি 2023 বিশ্বকাপ ইন্ডিয়াতে তার আগে থেকে তাকে আমরা হয়তোবা এ টিমে আশেপাশে শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া এরকম জায়গায় আমরা এ টিম পাঠাবো, ওইখানে তানজিদ তামিমকে পাঠাবো। আমরা কি তেমনটা করেছি? না, তেমনটা করি নাই। তানজিদ তামিমের এন্ট্রি তো হয়েছে তামিম ইকবালের অ্যাবসেন্সে। তাওহিদ হৃদয়কে আমরা কেন এনেছিলাম টপ সার্কিটে? বিষয়টা কিন্তু এরকম না তাওহিদ হৃদয়কে আমরা প্রিপেয়ার্ড করে টপ সার্কিটে এনেছি। তাওহিদ হৃদয়কে আমরা এনেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার জন্য। হাতুরা সিং এর একটা কুট চালার জায়গা ছিল। সো তার আগে কিন্তু আমরা এই প্লেয়ারদেরকে প্রিপেয়ার্ড করে, আমরা যে চিন্তা করি না যে বড় মঞ্চে গিয়ে পারফর্ম করতে পারে না কেন, ভাই রাচিন রবীন্দ্র 23 বিশ্বকাপের বড় মঞ্চে পারফর্ম করেছেন, তার কারণটা 19 সাল থেকে শুরু হয়েছিল। 19 সাল থেকে নিউজিল্যান্ড এই কাজটা শুরু করেছিল, যে কারণে 23 সালে এসে রাচিন রবীন্দ্র পারফর্ম করতে পেরেছেন। জেকব বেথেল 26 টি20 ওয়ার্ল্ড কাপে কেন পারফর্ম করেছেন, তার কারণটা হচ্ছে ইংল্যান্ড লায়ন্স তাকে দিয়ে আগে কাজটা করিয়েছে 2024 সালে, এই কন্ডিশনে হ্যাবিচুয়েট করেছে এবং ম্যাচ গেম প্র্যাকটিস গেম টেম্পারমেন্ট বিল্ড আপ করেছে। বাট আমরা তো একটা প্লেয়ারকে নিয়ে আসলে আরেকজনকে বাদ দেওয়ার উদ্দেশ্য করে চিন্তা করে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের তো এ টিমের ওইরকম পরিকল্পনাই কখনো ছিল না। মানে আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে নিউজিল্যান্ড এ টিম তারা পাকিস্তানে ট্যুর করেছে 2019 সালে 2023 বিশ্বকাপকে কেন্দ্র করে, 2023 বিশ্বকাপকে লক্ষ্য করে। ইন বিটুইন তারা ইন্ডিয়ার সঙ্গেও তারা এই টিমের সিরিজ খেলেছে। ইংল্যান্ড লায়ন্স তারা 24 সালে কেন ওই কাজটা করেছে 26 টি20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। আমরা কি ওই কাজটা করি? আমরা কি করি জানেন? আমরা ইন রিসেন্ট টাইমসে এ টিমের খেলা শুরু করেছি, দ্যাটস ভেরি ফাইন, কিন্তু ফায়দাটা নিয়ে নিচ্ছে অন্যরা। কিভাবে ফায়দাটা নিচ্ছে? আপনি ইন রিসেন্ট টাইমসও চিন্তা করেন 2025 সালে যখন বাংলাদেশ এ টিম আর নিউজিল্যান্ড এ টিম খেললো বাংলাদেশের মাটিতে, আমরা কিন্তু বেনিফিটেড না, বেনিফিটেড ওরা, কারণ ওরা এখানে এসে কন্ডিশনে খেলেছে। ওরা এখানে এসে 9টা-10টা প্লেয়ারকে নতুন খেলিয়েছে এই কন্ডিশনে। এই 9টা-10টা প্লেয়ারের মধ্যে 5টা-7টা প্লেয়ার কিন্তু এই যে লাস্ট যে সিরিজটা খেলো সেখানেও ফিচার ছিলেন। সো তারা মোটামুটি আলটিমেটলি এই কন্ডিশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাচ্ছে। দেখবেন এখান থেকে 3-4টা প্লেয়ার তো এরকম হবে আগামী 3-4 বছরে সাবকন্টিনেন্টের ক্রিকেটে রাজত্ব করবে। ইভেন এই প্লেয়াররা লাস্ট পাকিস্তান সিরিজেও খেলেছেন, ইন্ডিয়ার সঙ্গে সিরিজেও খেলেছেন। এই প্লেয়ারদেরকে তারা গ্রুম করছে, তাই না? এই প্লেয়ারদেরকে তারা গ্রুম আপ করছে। হ্যাঁ, 27 সাউথ আফ্রিকার সঙ্গে, সাউথ আফ্রিকার মাটিতে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হবে সেইখানে হয়তো এদের কেউ থাকবে না, বা এখান থেকে হয়তো 1-2টা প্লেয়ার থাকতে পারে, কিন্তু হয়তো ফুল ফেজ ডমিনেট করবে না। কিন্তু এরপরে যখন সাবকন্টিনেন্টে কোনো খেলা থাকবে, ওই সাবকন্টিনেন্টের খেলাতে এখানকার প্লেয়ার দেখবেন 2, 3, 4, 5টা অনেক বেশি মাত্রায় দাঁড়িয়ে যাবে, এবং দ্যাট ইজ দেয়ার লং টার্ম প্ল্যান। ইভেন আপনি চিন্তা করতে পারেন 2031 বিশ্বকাপের কথা চিন্তা করে বা কেন্দ্র করে এই প্লেয়ারদেরকে বা এই ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে তারা রেডি করছে, এই কন্ডিশনগুলো সম্পর্কে হ্যাবিচুয়েটেড করছে। বাট আমরা হোম সিরিজগুলো আয়োজন করেছি এই টিমের, আমরা কিন্তু বেনিফিটেড হইনি, বেনিফিটেড ওরা হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত অ্যাওয়ে সিরিজ আমাদের এই টিমের ওইরকমভাবে আয়োজন করতে পারছি না, বা অ্যাওয়ে সিরিজে আমরা ওইরকমভাবে ফিচার হতে পারছি না। আর হলেও যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের এ টিমগুলোতে ম্যাক্সিমাম ফিচার থাকেন হচ্ছে পুরনো ক্রিকেটাররা যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন। আমাদের কিন্তু এরকম জেকব বেথেল, রচিন রবীন্দ্রদের মতো প্লেয়ারদেরকে আমরা ওইরকমভাবে চিন্তা করি না। ইভেন আপনি যদি আমাকে বলেন আকবর আলীর মতো ক্রিকেটার হোক না, মানে আপনি, হ্যাঁ ডেফিনেটলি ওয়ানডে নিয়ে এখন একটা সংশয়ের জায়গা আছে আমাদের, যে ওয়ানডেতে আমরা যদি ফিচার ওইরকমভাবে না হই, মানে জিততে না পারি, বা আমরা যদি সিরিজ জিততে না পারি, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন থাকবে না, দ্যাটস ফেয়ার এনাফ। বাট তারপর আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারের বিবেচনা করলে আকবর আলীর মতো ক্রিকেটারের অন্তত এই সিরিজটাতে সুযোগ পাওয়া দরকার ছিল, 15 জনের স্কোয়াডে দরকার ছিল। সেটা আমি ওয়ানডেটা আমি স্যাক্রিফাইস করলাম। কিন্তু আপনি যদি টি20 চিন্তা করেন, টি20 ওয়ার্ল্ড কাপ তো 2028 সালে, ওয়াই নট আমরা এখন পর্যন্ত রাকিবুলকে ট্রাই করছি, ওয়াই নট আমরা এখন পর্যন্ত হাবিবুর রহমান সোহানকে ট্রাই করছি। এই প্লেয়ারগুলো তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, খেলার তো জায়গা নেই। এখন এই যে একটা বিপিএল তারা খেলেছে, এরপর একটা অদম্য কাপ হলো, এরপরে দে হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 1 ইয়ার টু প্লে দ্য নেক্সট বিপিএল। হ্যাঁ, ইন বিটুইন জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ আছে এ টিমের, সেটা আমরা জানি, তো সেটাও তো আবার হোম সিরিজ। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা তো অ্যাওয়ে সিরিজ না। আমি জানি না জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা কি অ্যাওয়ে সিরিজ আমাদের কোনো পরিকল্পনার জায়গাটা আছে কিনা, 27 বিশ্বকাপ সাউথ আফ্রিকাতে সেটাকে কেন্দ্র করে আমরা এই টিমকে পাঠাতে পারি কিনা, বা 28 বিশ্বকাপ আবার অস্ট্রেলিয়ার মাটিতে সেইটাকে কেন্দ্র করে আমরা এই প্লেয়ারদের সঙ্গে ওই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এরকম সিমিলার কন্ডিশনে আমরা কোনো এই টিমকে পাঠাতে পারি কিনা। আমরা যদি এই চিন্তাগুলো আসলে করতে না পারি, তাইলে পরে আলটিমেটলি বড় টুর্নামেন্টে আমরা ফিচার হতে পারবো না। আমি দুইটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেছি। একটা হচ্ছে প্রথমত যে আমাদের একটা ফেক কনফিডেন্স থাকে, আমরা যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলি আমরা হায়েস্ট মানে টপ সার্কিটের বোলার খেলি 2-3টা,
5 জনের মধ্যে, বাকি 2টা আমাদেরকে ব্রিদিং স্পেস দেয়, যেটা আমরা বুঝতেও পারি না, পরবর্তী সময়ে বড় টুর্নামেন্টে গিয়ে আমরা ধরা খাই। দ্বিতীয়ত, বড় টুর্নামেন্টের জন্য প্লেয়ার প্রিপারেশন করার যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা আমরা কি পাইপলাইন ফলো করেছি সেটা একটা অনেক বড় চিন্তার জায়গা। এ টিমের ট্যুরগুলো প্রমিনেন্ট না, যত প্লেয়ারদেরকেই দেখছেন, এই প্লেয়ারদেরকে আপনারা হয়তো বা বড় মঞ্চে এসে দেখছেন, কিন্তু এই প্লেয়াররা প্রিপারেশনটা কিন্তু আরও 4-5 বছর আগে থেকে এই টিমের মাধ্যমে শুরু হয়ে গেছে ওই সিমিলার কন্ডিশনের জায়গাগুলোতে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।